গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিক শ্রেণী তাদের মজুরিটা আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে দিয়েছি। আর বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ একেবারে রিক্সার পিছনে যারা পেইন্টিং করে বা আমাদের সংস্কৃতিতে যারা যন্ত্রসঙ্গীত অথবা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং সেই সাথে মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে বেসরকারি শিক্ষক থেকে শুরু করে এমন কোনো শ্রেণী ছিল না বাংলাদেশে যাদের খুঁজে বের করে প্রত্যেককে আমরা নগদ অর্থ সহায়তা দিই। আর তাছাড়া সাধারণ যারা দরিদ্র মানুষ তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা দিই। সেখানে আমার ডিজিটাল ব্যবস্থাটা অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগে। আমরা মানে G2P গভর্নমেন্ট টু পাবলিক একটা টিপ দিলে আমি 50 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারি, তাদের সাহায্য করতে পারি, আর্থিক সহায়তা দিতে পারি। সেখানে আমরা হিসাব নিয়েছিলাম 35 লক্ষ লোক আমাদের কাছে আবেদন করেছিল, আমরা তাদেরকে সাহায্য করেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করার সময় সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। এটা আমি আগেই শুরু করেছিলাম, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শুরু করেন যে ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বিতরণ এবং ঘর বাড়ি করে দেওয়া, কিন্তু সম্পূর্ণ তো করে যেতে পারেননি। আমি আসার পরে 96 সালে ব্যারাক হাউস করা শুরু করলাম। পরবর্তীতে যখন নয়ে আসলাম আমরা এখন সবাইকে 2 কাঠা জমি এবং একটি করে ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, একটা পাকের ঘর, সুপেয় পানি ব্যবস্থা, বিদ্যুৎ সব করে দিচ্ছি। আজকে একটা মানুষের যখন কিছুই ছিল না, রাস্তায় পড়ে থাকতে হতো, মানুষের কাছে দূর দূর ছাই ছাই শুনতে হতো, আজকে তারা ঘর পেয়েছে। এই ঘরটাই তারা কর্মসংস্থার একটা ব্যবস্থা হয়ে গেছে। শুধু তাই না, আপনারা শুনে খুশি হবেন যে তাদের অনেকে বেশ তারা কিছু কেউ কাজ করে, ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে। আমি যখন এটা ভিডিও কনফারেন্স থেকে উদ্বোধন করি, আমাকে যখন একজন বললেন যে আপা আমি একটা সেকেন্ড হ্যান্ড রেফ্রিজারেটর পেয়েছি, আমি কিনে নিয়েছি। ফ্রিজটা আমাকে দেখালো, আমি দেখলাম আমাদের দেশের উৎপাদিত জিনিস। ঘরে টেলিভিশনও অনেকের আছে, একটা টেলিভিশন ছোট কিনেও তারা লাগিয়েছে। এই যে মানুষটা একেবারে রাস্তায় পাওয়া, তার কোনো 1 পয়সা কামাই করা বা একটা থাকার জায়গা ছিল না, তাকে কিন্তু এইভাবে আমরা সহযোগিতা করেছি। আজকে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আর মাত্র কয়েক হাজার দিলেই প্রত্যেকের একটা ঘর হবে। আর ঘর হওয়া মানে কি আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করারও একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং গ্রামের রাস্তাঘাট, বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ সবই আমরা করে দিচ্ছি এই কারণে উন্নয়নটা যেন সকলের হয়, সকলের না হলে তো হবে না। আর যে সমস্ত দেশ এখন আপনারা জানেন এই যুদ্ধে জড়িত হয়ে তাদেরও আর্থিক অবস্থা খারাপ, সেখানে ইনফ্লেশন অনেক বেশি। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগেরবারই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। এই ক্ষেত্রে আমি কি করেছি সেটা হলো, আমি যখন বিদেশে যাই, কোনো এলাকায় যাই, আমি ওই অঞ্চলের সমস্ত অ্যাম্বাসাডারকে নিয়ে মিটিং করি। যেমন আমি ইংল্যান্ডে গেলাম, আমি ইউরোপের সবাই তাকে ডাকলাম। আমাদের যেটা নির্দেশ হচ্ছে যে এখনকার কূটনীতিটা হচ্ছে এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেয়া আছে। আমরা ওইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি। আজকে আমাদের 2024-25 অর্থ বছরে আমরা 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছি, অথচ 2009 সালে বাজেট ছিল 68,000 কোটি টাকা। আমি যখন সরকার গঠন করি পেয়েছিলাম, অর্থাৎ 2008-09 মাত্র 68,000 কোটি টাকা ছিল। আর এই 15 বছরের মধ্যে আমরা এখন 7,97,000 কোটি টাকার বাজেট দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। আমাদের 2023-24 অর্থ বছরের চেয়ে প্রায় 4.6% বেশি।
আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিও আমরা বৃদ্ধি করেছি, সেটা প্রায় 13 গুণ। রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে 5 গুণ এবং রেমিটেন্সও এসেছে 6 গুণের বেশি। দারিদ্র্যের হার আমরা কমিয়ে এনেছি, যেটা 41.5 ভাগ ছিল, এখন তা 18.6 ভাগ। যদি কোভিড-19 অতিমারি না হতো, আর যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো, বা আজকে যে গাজায় যেভাবে ইসরায়েলি আমাদের ওখানে ফিলিস্তিনিদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যা যদি না হতো তাহলে সারা বিশ্বের অর্থনীতিটাও চালু থাকতো, আমরাও কিন্তু আরো আগে বাড়তে পারতাম। কিন্তু এই কারণেই অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা বলবো যে এর মধ্যে আমরা দারিদ্র্যের হার কমিয়েছি। অতি দারিদ্র্যের হার যেটা 25.6 ভাগ ছিল, আমরা 25.1 ভাগ ছিল, সেটা আমরা মাত্র 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত, মুজিব বর্ষের সিদ্ধান্ত। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আজকে বিদ্যুৎ উৎপাদন, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারছে এবং রিনিউয়েবল এনার্জি আমরা সেটার উপর জোর দিচ্ছি। আপনারা জানেন যে সোলার প্যানেল, বায়ু চালিত বিদ্যুৎ, অথবা নতুন একটা আসছে হাইড্রোজেন বিদ্যুৎ, সেটার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি, এটা এখনো রিসার্চে আছে। যখনই আসবে আমরা সেটা কিভাবে গ্রহণ করব। এইভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা বৃদ্ধি করছি। আমাদের অর্থনীতি এখন বিশ্বে 33তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। ইনশাল্লাহ এটা আমরা সামনের দিকে আরো বড় অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। তবে আমরা কিন্তু প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। 2010 সাল থেকে 21 সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, সেটা কিন্তু আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। স্বল্পোন্নত দেশ জাতির পিতা রেখে গিয়েছিলেন সে 1975 সালে। আমরা সেখান থেকে 21 বছর, আমাদের 21 বছর, আর এরপরে গেল 8 বছর, এই 29 বছর কিন্তু এই দেশের মানুষের জীবনে কোনো উন্নতিও নেই, মানে পরিবর্তনও ছিল না।